আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাবেক সচিব সার্বিক বিশ্লেষক জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব শহীদ খান, একটা জিনিস আমরা যে আলোচনা শুরুতে করতে চাই যে অন্তর্বর্তী সরকারের সময়ে আমরা আইন শৃঙ্খলার যে অবনতি দেখেছিলাম, তারপর নতুন একটা সরকার আসার পর সাধারণ মানুষের মধ্যে কিন্তু সবচেয়ে মানে প্রধান যে আকাঙ্ক্ষাটা কাজ করেছিল সেটা হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো হবে, উন্নত হবে। খুব কিছু হয়েছে বলে অনেকেই বলছেন না, অনেকেই মনে করছেন যে না, আগের যে অবস্থা খুব একটা চেঞ্জ হয়েছে, ড্রামাটিক কোনো চেঞ্জ হয়েছে এমনটি আমরা কিন্তু দেখিনি। এর মধ্যে গতকালকে দেখলাম যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারা বলেছে যে এই বর্তমান সরকারের প্রথম 100 দিনে সারা দেশে 605টি খুন ও 196টি অপহরণের ঘটনা ঘটেছে। এই বিষয়টা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন, মন্ত্রণালয়ের একটা প্রেস কনফারেন্স ছিল, সেখানে সাংবাদিককে জিজ্ঞাসা করেছেন, তিনি এটাকে মোটামুটি গুরুত্বই দিতে চাননি। তিনি বলেছেন টিআইবি তো পত্রিকার কাটিং থেকে প্রতিবেদন তৈরি করে, এটাকে আমি কিছু বলবো না। আপনি কিছু বলবেন? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় সকলের জন্যই একটা কনসার্ন। সেটা সাধারণ মানুষ থেকে শুরু করে একেবারে উপরের পর্যন্ত যারা বসবাস করছে এই দেশের নাগরিক, আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের কাছে একটা বড় এজেন্ডা। এবং একটা সরকারের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এই দুটো কিন্তু খুব বড় এজেন্ডা। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে টিআইবি যে রিপোর্ট দিয়েছেন, গতকালকে আমি সম্ভবত রুমিন ফারহান বক্তব্য রেখেছিলেন পার্লামেন্টে, সেখানে তিনি এই রিপোর্টটাই তুলে ধরেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে উপস্থিত ছিলেন না, ফলে তার বক্তব্য উনি শুনতে পারেননি, এটা উনি বলেছেন, তার বক্তব্য জানতে পারেননি। বাট এটা সকলের জন্য উদ্বেগজনক। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতেই হবে যে কোনো মূল্যে। এখন আপনি এটাকে পাত্তা দিবেন না বা খুব হালকাভাবে নিতে পারেন। সরকার যখন ক্ষমতায় থাকে, সরকারের যারা সরকার পরিচালনা করেন তারা সবকিছুকে খুবই একটা গুরুত্ব দেন বা গুরুত্বের সাথে নেন, এরকম প্রকাশ করেন না, হয়তো ভিতরে ভিতরে গুরুত্ব দেন, কিন্তু উপরে উপরে হয়তো তারা বলেন যে আচ্ছা ঠিক আছে, আমরা তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি, আমরা সবকিছু চেষ্টা করছি, শীঘ্রই সবকিছু নিয়ন্ত্রণে আসবে, এইসব তারা বলবেন। এটা একটা পলিটিক্যাল স্টান্টের মতো আপনি ধরতে পারেন, যে সরকার কখনো স্বীকার করে না, কোনো সরকারই করেনি অতীতে, এবং এই সরকারও স্বাভাবিকভাবে স্বীকার করবে না যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে বা অবনতি আছে। বাট এটা চেষ্টা করতে হবে, এটা একটা অবনতি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং এটা পেপার কাটিং থেকে আসুক বা জানা থেকে আসুক, পুলিশের রিপোর্ট থেকে আসুক, আমাদের তো পুলিশের তো রিপোর্ট আছে, আইন শৃঙ্খলা রিপোর্ট কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হয় সরকারের কাছে, সরকারের একদম ঊর্ধ্বতন পর্যায়ে ক্যাবিনেট ডিভিশন, আমাদের যে স্বরাষ্ট্র দপ্তর যেটা এখন আইন শৃঙ্খলা নিয়ে কাজ করে। তো এই সমস্ত দপ্তরের রিপোর্টটা আসে জেলা প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে। সুতরাং এই রিপোর্টের ভিত্তিতে তারা কিন্তু জানেন, তারা জানেন না এমনটা নয়, কিন্তু যখন টিআইবি বা অন্য কেউ বলে তখন তারা এই ব্যাপারে তাদের মন্তব্য বা দৃষ্টিভঙ্গি কখনো কখনো নেতিবাচক, কখনো কখনো হয়তো কোনো পাত্তা দিলাম না এরকম। বাট এটা একটা জনগণের জন্য এটা একটা উদ্বেগের বিষয়। কেন মানুষ তো যেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেই আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষ চেয়েছিল যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হবে। কারণ 18 মাসের যে সরকার ইউনূস সাহেব চালিয়েছেন, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই খারাপ অবস্থা ছিল এবং মোটামুটি একটা মবের মূল্য বা মগের মূল্য ছিল। তো মবের মূল্য থেকে এখন মব কম হচ্ছে, এটা ঠিক। যে পরিমাণ মব অতীতে আমরা দেখেছি সেই মব আমরা দেখি না, তারপর মব আছে, সেই মব গুলোকেও কন্ট্রোলে আনতে হবে, নিয়ন্ত্রণে আনতে হবে। কিন্তু মবের বাইরেও বড় ধরনের অপরাধ যদি বেড়ে যায়, সেটা কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খারাপ দিক সেটা উন্মোচিত করে। স্পেশালি যখন আমরা হত্যাকাণ্ড দেখি, ধর্ষণ দেখি, অপহরণ দেখি, ব্যাপক চাঁদাবাজি যদি দেখি, দখল দেখি, সেগুলো কিন্তু সরকারকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে পদক্ষেপ নিতে হবে। জি, একটা বিষয় আপনি খেয়াল করবেন যে আগের সরকার, আমি ধরে নিচ্ছি যে ধরেন আওয়ামী লীগ সরকার যখন ছিল, তখন যখন এরকম, তখনও কিন্তু টিআইবি এই কাজগুলি করতো এবং বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো এই কাজগুলি করতো এবং সেই কাজগুলিকে বিরোধী দলরা বিশ্বাস করত এবং এটা নিয়ে বিরোধী দল শোরগোল করতো যে কেন এরকম হচ্ছে, এবং সরকারি দল একই ভাষায়, যে ভাষায় সালাউদ্দিন আহমেদ সাহেব উড়িয়ে দিচ্ছেন, একই কাজ করতো। তাহলে পরিবর্তনটা কি হলো?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে পরিবর্তনটা কি হলো, আমরা তো পরিবর্তনটা দেখতে চাই। এখন এই পরিবর্তনটা হচ্ছে না, এবং একই ভাষায় কথা বলা হচ্ছে। এবং সেটা আমি একটু আগেই বললাম যে সরকারে যারা থাকেন তারা কখনোই এই রিপোর্ট গুলো বা এই যে নেতিবাচক যে সমস্ত সংবাদ আছে এইসব নিয়ে তারা কোনো সময় ইতিবাচক আলোচনা করেন না। তো সেই ধারাবাহিকতা বহাল আছে। এখানে যেটা সরকার করতে পারেন, পরিবর্তন তো অবশ্যই তাদেরকে করতে হবে, সরকার করতে পারেন, হ্যাঁ এই তথ্য আমাদের কাছে আছে, আমরাও এই তথ্য পেয়েছি। কারণ তাদের কাছে তথ্যটা আগে যায়, টিআইবির কাছে বা রুমিন ফারহানের কাছে বা সংবাদপত্রের কাছে তথ্যটা কিন্তু পরে আসে। প্রত্যেকটা তথ্য, এবং এখন যে ডিজিটাইজেশন হয়েছে আমাদের, তাতে থানা পর্যায়ে থেকে প্রত্যেক অপরাধের তথ্য প্রতিদিন আইজিপি অফিসে, আমাদের স্বরাষ্ট্র দপ্তরে, এবং আমাদের যে মন্ত্রিপরিষদ বিভাগ আছে, প্রধানমন্ত্রী দপ্তর, চারখানেই আসা সম্ভব, এটা মনিটর করা সম্ভব। কারণ এখনকার অবস্থা, এখন তো এমন না যে আপনার টেলিফোন, আমরা যখন উপজেলায় কাজ করেছি তখন একটা টেলিফোন করতে আমাদের 2-3 ঘন্টা লেগে যেত একটা ট্রাঙ্ক কল পেতে। এবং সেটা 1980-র দশকের কথা বলছি, কিন্তু আমি একেবারে প্রাগৈতিহাসিক যুগের কথা বলছি না। তখন একটা টেলিফোন ছিল যেটা ঘুরায় ঘুরায় আমাদেরকে চার্জ করতে হতো, চার্জ না করলে ওই টেলিফোনের সাথে টেলিফোন যে এক্সচেঞ্জ আছে সেটারই কানেকশন হতো না। তা এখন তো সেই জায়গা থেকে আমরা অনেক উন্নত একটা ডিজিটাইজেশনের জায়গায় পৌঁছে গেছি, এবং অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অনেক খবরাখবর প্রকাশিত হয়। সুতরাং সরকারের পক্ষে কিন্তু সমস্ত খবর পাওয়া ইজিয়ার, সরকার পাচ্ছেন। সুতরাং সরকারকে সেখানে এইটা ইতিবাচক ভাবে দেখে ব্যবস্থা নিতে হবে। সরকার বলবেন যে আমরা এটা জানি, আমরা যেমন ধরেন যে রামিসা দর্শন মামলায় সরকার একটা পদক্ষেপ নিয়েছে না, গ্রেপ্তার হয়েছে, এবং অতি দ্রুত বিচার হয়েছে। মানে এত দ্রুত বিচার আমার লাইফ টাইমে আমি দেখিনি, এবং পৃথিবী বোধহয় দেখেনি। সুতরাং অতি দ্রুত বিচার হয়েছে, বিচারের দণ্ড দেওয়া হয়েছে অলরেডি। সুতরাং সরকার যদি চায়, তাহলে সরকার ইচ্ছা করলে ইতিবাচক ভাবে নিয়ে সরকার কিন্তু এগুলোর ব্যাপারে ব্যবস্থা নিতে পারে। আমাদের কামনা কি থাকবে, আমাদের নাগরিক হিসাবে এবং সাংবাদিক হিসেবে আপনাদের এবং আমাদের অন্য নাগরিকদের কামনা থাকবে সরকার এই সমস্ত বিষয়গুলোকে, রিপোর্ট গুলোকে ইতিবাচক ভাবে নেবে, এবং নিয়ে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, এবং তড়িৎ ব্যবস্থা গ্রহণ করবে। তাহলেই কিন্তু সরকার বলতে পারে যে আমরা এই হয়েছে, আমরা এই ব্যবস্থা নিয়েছি, এই অপহরণ হয়েছে, আমরা এদেরকে এইভাবে উদ্ধার করেছি। জি। আপনি মাঝখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি বলতে যে চাঁদাবাজির কথা বললেন, আবার তারও আগে আপনি বললেন যে এই সরকারের কাছে আমাদের প্রাথমিক প্রত্যাশা ছিল দুটো, একটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর একটা হলো দ্রব্যমূল্য। তো চাঁদাবাজির প্রভাব কিন্তু একদম প্রত্যক্ষভাবে পড়ে দ্রব্যমূল্যের উপর। চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়, নিত্য পণ্যের দাম বেড়ে যায়। দ্রব্যমূল্যের কি অবস্থা এখন? দ্রব্যমূল্যের অবস্থা এক কথায় ভালো না। ভালো না এই জন্য যে যারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষ তো দারিদ্র্য সীমার সাথে যুদ্ধ করছে। কিছু লোক দারিদ্র্য সীমার নিচে, 4 কোটি মানুষের বেশি, এবং কিছু লোক যুদ্ধ করছে দারিদ্র্য সীমা থেকে কোন রকম বেঁচে থাকার জন্য। এবং যে আপনার ইরান যুদ্ধ, আমেরিকার যে যুদ্ধ, চাপিয়ে দেওয়া যুদ্ধ, বা যুদ্ধ এখনো শেষ হচ্ছে না ঠিক মতো, ইরান, আমেরিকা, আপনার ইসরায়েল, এই যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, ওখানে মানে এই ইউক্রেন যুদ্ধের সময় থেকে, কোভিড এর সময় থেকে কিন্তু আমাদের অর্থনীতিতে এই দ্রব্য মূল্যের উপরে একটা প্রভাব বিস্তার করে, যেটা থেকে আমাদের উত্তরণের চেষ্টা হচ্ছিল। তো এখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পাশে পরিবহন খরচ বৃদ্ধি, এর পাশাপাশি আপনার বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সব মিলিয়ে কিন্তু দ্রব্য মূল্যের উপরে একটা অভিঘাত আসবে, এটা শিওর। কিন্তু এখানে আপনি কিভাবে মানুষকে রক্ষা করবেন সে ব্যাপারে সরকারকে প্রচেষ্টা গ্রহণ করতে হবে। কারণ সরকার তো সামাজিক নিরাপত্তা খাত আছে, সরকারের কাছে অনেক জিনিস আছে যেটা দিয়ে তারা দরিদ্র মানুষের জীবনটাকে একটু সুগম করতে পারেন, যে একটু স্থিরতা দিতে পারেন। সেই দ্রব্যমূল্যের ক্ষেত্রে কিছু জায়গায় আপনি যে ট্যাক্সটা সাধারণ মানুষকে দিতে হয়, ইনডাইরেক্ট ট্যাক্স, সেখানে ট্যাক্স কর খাতে আপনি কিছু সংস্কার করতে পারেন। এগুলো করে দ্রব্যমূল্যটাকে সহনীয় অবস্থায় আনার চেষ্টা করা যেতে পারে। বাট এখন পর্যন্ত এখন ব্যাপকভাবে বা খুবই গুরুত্বের সাথে চেষ্টা করা হয়েছে এরকমটা আমার মনে হচ্ছে না। তার মাঝামাঝি আপনি যেটা বললেন যে পথে পথে যে চাঁদাবাজি, বিভিন্ন ধরনের গোষ্ঠী, এর মধ্যে নানান গোষ্ঠী জড়িত আছে, এবং যে মধ্যস্বত্বভোগী তাদের যে সিন্ডিকেট, এই সব মিলিয়ে কিন্তু দ্রব্য মূল্যটা সাধারণ মানুষের আওতার বাইরে চলে যাচ্ছে। কৃষি পণ্যের মূল্য কিন্তু সাধারণ কৃষকরা যারা উৎপাদক তারা কিন্তু সেই দামটা পান না, যেটা তারা বিক্রি করেন ধরেন
10-15 টাকা, 20 টাকা, 30 টাকায়, সেটাই ঢাকার বাজারে এসে 100 টাকায় বিক্রি হচ্ছে। তো মাঝখানে যে 70% যে টাকা, সেই টাকাটা কিন্তু মধ্যস্বত্বভোগীরা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কিছু চাঁদাবাজকে কিছু টাকা দেয়, পরিবহন খরচ কিছু বেড়েছে, এবং মধ্যস্বত্ব ভোগী মানুষেরা এখানে সক্রিয় আছে। এখানে আরেকটা জিনিস কনসিডার করতে হবে যে আমাদের যে কর্মক্ষম মানুষ আছে, তাদেরকে আমরা কতটা কাজ দিতে পারছি। মধ্যস্বত্বভোগী যারা যারা এই যে হাটে বাজারে ঘুরে ঘুরে জিনিসপত্র সংগ্রহ করেন, তারপরে ট্রাক ভাড়া করেন, তারপর আরেক জায়গায় আড়তদারের কাছে মাল পাঠান, এই মাঝখানে যে লোকজন আছে, এটা কিন্তু তাদের একটা কাজ, তারা এই কাজটা করেন। কিন্তু পৃথিবীর অনেক দেশে, বিশেষ করে আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাজারটা দেখি, সেখানেও কিন্তু মিডল ম্যান আছে, যে তারা পাইকারি বা একেবারে ফার্ম থেকে ডিম সংগ্রহ করেন। তো ডিম সংগ্রহ করে তারা পাইকারি বাজারে আসেন, পাইকারি বাজারে একটা দামে বিক্রি হয়, পাইকারি বাজার থেকে খুচরা বিক্রেতা এটা নিয়ে যান, নিয়ে যায় খুচরা বাজারে বিক্রি করেন। সেখানে কিন্তু কোথায় কতটুকু মার্জিন হবে, একটা ডিম ধরেন 60 টাকায় কেনা হলো বা 6 টাকা 50 পয়সা কেনা হলো, সেটাকে আপনি যখন পাইকারি বাজারে আনবেন, আপনি 6 টাকা 50 পয়সার ডিমটা 50 পয়সা লাভ রেখে আপনাকে পাইকারিতে বিক্রি করে দিতে হবে। 60 টাকায় যখন পাইকারি বাজার থেকে একজন কিনবেন, 60 টাকা পাইকারি বাজারে, সে আপনার 30 পয়সা বা 20 পয়সা, যেহেতু তার ভলিউম অনেক বেশি করে দেওয়া আছে, 20 থেকে 30 পয়সা আপনি লাভ করতে পারবেন। সেটা করে আপনি খুচরা বিক্রেতাকে দিবেন। খুচরা বিক্রেতা যদি এটা 60 টাকা 20 পয়সা বা 30 পয়সা কিনে, সে ম্যাক্সিমাম 8 টাকায়, 8 টাকার নিচে তাকে বিক্রি করতে হবে। তো সেই ধরনের মার্কিং তো আমাদের নাই। আপনি মহাস্থানগড় থেকে কিছু সবজি কিনলেন বা আলু কিনলেন বা অন্যান্য কিছু কিনলেন, সেটা কত দামে কিনলেন এবং কত দামে আপনার পরিবহন খরচ হলো, কত দামে আপনি কারণ বাজার বা অন্য পাইকারি বাজার যেগুলো আছে সেখানে এসে কত দামে কত লাভে বিক্রি করতে পারবেন, সেটা তো কেউ মনিটর করার কেউ নাই। মনিটর করার কিন্তু অনেক লোকজন আছে, বাজার মনিটরিং, অমুক তমুক, কমার্স মিনিস্ট্রি, নানান ধরনের আপনি লোকজনের সন্ধান পাবেন। মাঝে মাঝে মোবাইল কোর্ট আমরা দেখি। কিন্তু এই যে কাগজপত্র, এগুলো কিন্তু ঠিক নাই। কাগজপত্র গুলা ঠিক না থাকার জন্য কত দামে কিনলেন, কত দামে বিক্রি করতেছেন, এরপরে খুচরা বিক্রিতে আপনি কারণ বাজার থেকে হাতিপুর বাজারে আস্তে আস্তে 30-40% দাম, কোনো ক্ষেত্রে 50% দাম বৃদ্ধি হয়। তো এইগুলোকে যদি আপনি ঠিক মতো মনিটর করতে পারেন, তাহলে আমাদের কৃষক যারা উৎপাদক, তারা তাদের যে টাকাটা পাওয়া দরকার, তাদের উৎপাদন খরচ প্লাস তাদের টিকে থাকা, আর তাদেরকে বিশাল লাভ দিতে এরকম না, উৎপাদন খরচ তো দিতেই হবে, প্লাস তাদের টিকে থাকে, তাদের জীবন জীবিকা যাতে চলে, এবং পরবর্তী সময় তিনি যেন উৎপাদনের কাজে এই টাকাটা বিনিয়োগ করতে পারেন। তো সেরকম একটা বড় ধরনের কিন্তু কৃষি মন্ত্রণালয়, কমার্স মিনিস্ট্রি, আইন শৃঙ্খলার বিষয় যেখানে এখানে জড়িত আছে, সেই জন্য স্বরাষ্ট্র, সবাই মিলে কিন্তু এটা প্রচেষ্টা নিতে হবে। এবং এই প্রচেষ্টাটা আমরা কখনো নেই সবকিছু আমরা সো কল বাজার অর্থনীতির উপরে ছেড়ে দিছি। মানে একটা পুঁজিবাদী দেশ বাজার নির্ধারণ করবে কি হবে। তো বাজার নির্ধারণ করলে মাঝে মাঝে বেগুনের যখন দাম 2 টাকা 3 টাকা হয় বগুড়া অঞ্চলে বা যেসব জায়গায় বেগুন হয়, তখন বেগুনকে তারা ক্ষেত থেকে কেটে গরুকে খাওয়ায়। এই হলো আমাদের বাজার নিয়ন্ত্রণ। তো বাজার নিয়ন্ত্রণ বা বাজার মনিটরিং, বাজার নিয়ন্ত্রণ আমরা করবো না, কিন্তু সেখানে একটা মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে, যাতে করে কেউ এখানে সুযোগটা নিতে না পারে। তো সেসব করলে হয়তো আমাদের দ্রব্য মূল্যটা আমরা কিছুটা আয়ত্তে রাখতে পারবো, মানে যেটা বাংলাদেশি উৎপাদন হয়। এর বাইরে যে আপনি যদি বাইরে থেকে কিছু আমদানি করতে হয়, গম আমদানি করতে হবে, তেল আমদানি করতে হবে, সেখানেও কিন্তু এইভাবে আমাদের ট্যারিফ কমিশন আছে। তাদের কাজটা কি? তাদের কাজটা কিন্তু এই ট্যারিফটা দেখে নির্ধারণ করা, যে আপনি এত টাকায় আমদানি করলেন, আপনি এত টাকায় বিক্রি করতে পারবেন। আপনি চিনি আমদানি করছেন 32 টাকায়, আপনার পরিবহন খরচ আরো 5 টাকা, 37 টাকা, আপনার ঢাকায় আনার খরচ বা বিপণন খরচ আরো 3 টাকা, 40 টাকা, ভাই আপনি 45 টাকার মধ্যে বিক্রি করবেন। আমরা তো এটা করি না, করতে পারি না। এবং এখানেই বড় একটা নেক্সাস আছে। সেখানে নেক্সাসটা হলো বড় বড় ব্যবসায়ী, যারা যে সবাই জানে বড় সিন্ডিকেট, ছোট সিন্ডিকেটে এটা আলোচনা করলে আপনি বড় সিন্ডিকেট আছে, সেখানে ব্যবসায়ী আছে, সেখানে পলিটিশিয়ান আছে, সেখানে গণকর্মচারী আছে। এই তিনজন মিলে আমাদের পকেটের, মানে মধ্যবিত্ত মানুষের বা সাধারণ জনগণের পকেটের কাটার একটা ব্যবস্থা করে, এবং এই ব্যবস্থার মধ্যে দিয়ে দেশটা চলছে এখন। এখন এখানে তো আপনার যে গদির উপর বিষ ফোড়ার মতো আরেকটা বিষয় নতুন যুক্ত হয়েছে, সেটা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি। এখন আপনি তো ইচ্ছা করলেই যেখান থেকে কম সেখান থেকে কিনতে পারবেন না। আপনাকে কিনতে গেলে দেখতে হবে এই কেনাকাটাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের কোনো সমস্যা হচ্ছে কিনা। সমস্যা হলে কিনতে পারবেন না। আপনি ইচ্ছা করলে রাশিয়া থেকে তেল কিনতে পারবেন না, যুক্তরাষ্ট্রের থেকে পারমিশন নিতে হবে। তো এই যে এমন একটা চুক্তি হচ্ছে, সেই চুক্তি তো হয়ে গেছে। চুক্তি কার্যকর হয়নি এখনো।
চুক্তি হয়ে গেছে বা চুক্তিটা এখনো কার্যকর হয়নি। আমি সেটা বলছি যে এমন একটা চুক্তি হলো যে যেটার ব্যাপারে সরকারি এবং বিরোধী দল সবাই একদম চুপ হয়ে বসে আছে, কেউ একটা কথাও বলে না, এবং সংসদের গত অধিবেশনে একটা শব্দ উচ্চারিত হলো না এই চুক্তির ব্যাপারে। আপনার কাছে মানে এখন এদের হাতেই তো আমাদের জীবন, এই সরকারি দল বিরোধী দল, তো তাদের এই কর্মকাণ্ডে আপনি কেমন মানে বোধ করছেন? কর্মকাণ্ড তো এক কথায় মানে উষ্মা প্রকাশ করা দরকার। এবং আরেকটু যদি বলি তাহলে এটা নিন্দা জানাই আমি, কারণ আমরা তো অবশ্যই আহ, সরকার এবং বিরোধী দলের কাছে কেন সাথে এই চুক্তি করেনি। এই চুক্তি করেছেন ইউনূস সাহেব, এবং ইলেকশনের 3 দিন আগে উনি চুক্তিটা স্বাক্ষর করেছেন। তো এই কারণে সরকার তো খুব একটা সুবিধাজনক পজিশনে আছে। আমরা সবসময় এটা বলতে পারবেন যে এই চুক্তি ভাই আমরা করি নাই, এই চুক্তির দায় আমাদের উপর বর্তিত হয়েছে। তো এখন এই চুক্তির দায় উনাদের উপর আসছে, তো উনারা কোনো কথা বলছেন না, পার্লামেন্টের বিরোধী দল কোনো না। এবং তখন যে প্যাকেজ ডিল, একসময় পররাষ্ট্র এখনকার যে পররাষ্ট্রমন্ত্রী তখন যিনি উপদেষ্টা ছিলেন, তখন তিনি তিনি কিন্তু বলেছেন যে এটা বিএনপি জামাত সকলে জানে। জামাত একটু নিম্ন নিম্ন ভাবে বলেছে যে না, আমরা আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। বাট এটা এখন আপনার যে আমরা যা তাদের কর্মকাণ্ড যা দেখছি, তাতে মনে হয় যে তারা অবগত ছিলেন, এবং এই চুক্তিটা মেবি এটা একটা প্যাকেজ ডিল ছিল, হতে পারে যে এই ডিলে না গেলে, প্যাকেজ ডিল বলছে এই জন্য যে আমাদের যে রেজিম চেঞ্জ যেটাকে বলা হয়, যে পুরা আন্দোলন, সেই আন্দোলনে আমেরিকার একটা ভূমিকা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এইটা চর্বিত চর্বণ করে লাভ নাই, আমেরিকানরা এখানে কত অর্থ ব্যয় করেছে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই একসময় প্রকাশ করে দিয়েছেন। এবং আপনারা জানেন, জনগণ জানে, এবং সংবাদপত্র জানে কারা কারা এই টাকা পেয়েছেন, কারা কি করেছেন। তারপরে তো নানান বিষয়ে আলাপ আলোচনা চলছে। সুতরাং ওই সময়ের আলাপ আলোচনার ভিত্তিতে আমেরিকার সাথে একটা প্যাকেজ ডিল হতে পারে এটা। সুতরাং আপনি এটা করেছেন, সেই না করলে হয়তো 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেটা হয়তো ওই সেইভাবে সুস্থভাবে করা সম্ভব হতো না। নানান চাপ থাকতে পারে, অনেক কিছু মিলিয়ে এটা তারা মেনে নিয়েছেন। বাট এটা যেহেতু এখনো আমেরিকায় তো এইসব চুক্তি নিয়ে নানান আলাপ আলোচনা চলছে, এবং এটা কিন্তু উচ্চতর আদালতে, তাদের সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এবং মামলার ফলে একটা রায় হয়েছে। সুতরাং আমাদের পক্ষে কিন্তু এই চুক্তি নিয়ে নেগোসিয়েশন করার সুযোগ আছে। চুক্তির ব্যাপারে আমি বরাবর একটা কথা বলে আসছি এবং এখনো বলছি, আমি মনে করি বাংলাদেশ স্বাধীনতার পরে, 16ই ডিসেম্বর 1971-এর পরে যে সরকার, যারাই সরকারে ছিলেন, তারা যেসব চুক্তি করেছেন, আমাদের সংবিধানেও কিন্তু এটা আছে যে পার্লামেন্টে পেশ করতে হবে। যদি সেটা একেবারে এত সেন্সিটিভ না হয় যে যেটাতে আমাদের নিজেদের সার্বভৌমত্ব বা আমাদের অন্য কিছু ক্ষতির সম্মুখীন হতে পারে। সুতরাং এইসব সমস্ত চুক্তি কিন্তু পার্লামেন্টে পেশ করা উচিত, এবং পার্লামেন্টে পেশ করার মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা স্থির করতে পারবো, জনগণ জানতে পারবে, আমরা সবাই জানতে পারবো যে কোন চুক্তি কিরকম ছিল, কোনটাতে কি গোলামির চুক্তি আছে, কোন চুক্তি কিরকম, কোন চুক্তির কোন জিনিসটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো না, আমাদের জনগণের জন্য মঙ্গলজনক নয়, কল্যাণকর না। সুতরাং এইসব চুক্তি নিয়ে আলোচনা হোক। আলোচনা হওয়ার মধ্যে দিয়ে জনগণ, সরকার যেটা করতে পারে, সরকারের উপর নানান চাপ থাকতে পারে, বিদেশি রাষ্ট্রের বা বন্ধু রাষ্ট্রের বিভিন্ন চাপ থাকতে পারে, এই পার্শ্ববর্তী রাষ্ট্রের চাপ থাকতে পারে, সরকার এগুলোকে জনগণের সামনে নিলে জনগণের যে শক্তি, সেই শক্তি দিয়ে কিন্তু এই সব বিষয়ে সরকার আরো ভালোভাবে মোকাবেলা করতে পারবে, আরো ভালোভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হবে। এটা সরকারের জন্য সুবিধাজনক হবে। সুতরাং প্রত্যাশা করবো সরকার এইসব চুক্তি নিয়ে আলাপ আলোচনা করবে। আপনি যেটা বললেন যে চুক্তিটা কার্যকর হয়নি, কিন্তু আমরা তো অনেক জিনিস কেনাকাটা শুরু করে দিচ্ছি। আমরা তো অলরেডি বোয়িং কেনার চুক্তি করেছি, কার্যকর না হয়ে থাকলে এটা করলাম কেন, এবং বিশাল পরিমাণ অঙ্কের টাকা, এবং আগামী 15 বছর ধরে এটা কিনতে হবে। তারপরে আমরা কিন্তু ওই চুক্তি ওখানে আচ্ছা স্বাক্ষর শাওন হওয়ার ভাই, একটা কথা আপনি বলেন, আপনি আমাকে একটা কথা বলেন, কার্যকর হওয়ার আগে হয় না? আপনি দেখবেন যে এনগেজমেন্টের পরে কিন্তু ওই ছেলে যে হ্যাঁ, এনগেজমেন্টের পরেই যেমন যাত্রা শুরু হয়। হ্যাঁ, ঠিক আছে। ওই যে কি হয় না, একটা এনগেজমেন্ট হয়, কি পাঞ্চিনি অনুষ্ঠান টনুষ্ঠান। না, হ্যাঁ, কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল আছে যে এই চুক্তির কয়েকদিনের মধ্যে কিন্তু আমেরিকা থেকে আমরা গম কিনে দেশে নিয়ে আসছি, right, এবং ওখানে লোকজন right. বসেই ছিল গম কেনার জন্য। মানে চুক্তি স্বাক্ষরেও দেরি নেই, গম আসতেও দেরি নেই। তার মানে চুক্তির আগেই দেয়ার ওয়ার পার্টিজ রেডি, যে এই চুক্তির ফলে যা যা হবে সেটার যে সুবিধা, সেই সুবিধাটা আমরা গ্রহণ করব। এবং ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই এটা জানেন,
তার কিচেন ক্যাবিনেট জানেন, তার লোকজন জানেন। এখন তো সবারই এমন অবস্থা যে আমি এটা জানি না, আমি ওই ক্যাবিনেটে ছিলাম না, আমি জানতাম না, আমাদেরকে এটা বলা হয়নি। মানে কি ধরনের প্রত্যেকেই তো বিবৃতি দিয়ে চলছেন। পররাষ্ট্র উপদেষ্টা দিয়েছেন, তারপরে কৃষি উপদেষ্টা আগে যিনি ওখানে ছিলেন ডক্টর ইউনূসের সাথে, তার পুরা যে 3 মাসের জন্য তিনি ছিলেন এবং পুরা ডক্টর ইউনূস যা যা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন এগুলোর সাথে উনি যুক্ত ছিলেন। তিনি সম্প্রতি চর্চার সাথে একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে দেখলাম তিনিও নাকি অনেক কিছু জানেন না, তাকে জানানো হয়নি। এবং এমনকি প্রশাসনের যে রদ বদল সেটাও নাকি একটা কমিটি করা ছিল, সেই কমিটি নিজেরা নিজেরা ঠিক করতো এবং তারা তাদের মধ্যে 2-1 জন খুব প্রভাবশালী, তারা ঠিক করতেন কে ডিসি হবে, কে এসপি হবে, কে সচিব হবে, কে জয়েন্ট সেক্রেটারি হবে, কে চিফ ইঞ্জিনিয়ার হবে। এবং এটার সাথে আবার অর্থের লেনদেন, মানে এত কিছু এখন শোনা যাচ্ছে, এত কিছু বেরিয়ে আসছে। তো আপনি বুঝতেই পারেন যে একটা 18 মাসের সরকার আমাদেরকে একটা বিষয় যে অবস্থা রেখে দিচ্ছে সেটা একটা বিপজ্জনক অবস্থা। জি, একটা বিষয় আমার জানার খুব আগ্রহ যে আমরা দেখছি যে বিভিন্ন ঘটনা, আমি এটি শেষ প্রশ্ন, আপনি আর লম্বা করবো না। আহ, বিভিন্ন ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো পুরনো ঘটনা, যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, অভিযোগ হচ্ছে। আপনি নিশ্চয়ই মনে আছে একজন সাবেক সচিব, ওই সময় সাবেক সচিব ছিলেন, উনি আবার এখন আবার চলমান সচিব হয়েছেন, মিস্টার এবিএম সাত্তার। উনি অভিযোগ করেছিলেন যে 8 জন উপদেষ্টা দুর্নীতির তদন্ত প্রতিবেদন তার কাছে আছে। তো উনি আর পরে এটা প্রকাশ করলেন না কোন 8 জন। তো বুঝলাম উনি তখন মানে অতটা গুরুত্ব দিয়েছে, ক্ষমতায় ছিলেন না। এখন তো উনি প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে গেছেন, তো এখনো উনি ওটা নিয়ে কিছু বলছেন না। এবং সাবেক কোন সচিব ইয়ের বিরুদ্ধে, উপদেষ্টার যারা ছিলেন, তাদের দুর্নীতির ব্যাপারে কোন রকম আলোচনা যেগুলো হচ্ছে, এগুলো পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এটা নিয়ে কোনো সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। যদি কেউ অন্যায় করে থাকে, যদি কেউ দুর্নীতি করে থাকে, তারা তো জনগণের অর্থের অপচয় করেছে, জনগণের ক্ষতি করেছে। এই সরকারের কি দায়িত্ব না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? মাঝখানে দেখলাম এই টিকা নিয়ে, হামের টিকা নিয়ে একজন আদালতে গেলেন, আদালত সেই মামলা গ্রহণ পর্যন্ত করলেন না। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে কি ইন্ডিকেট করে? এগুলো তো মানে অতীতে সরকারগুলো যেভাবে চলেছে বর্তমানে সরকার সেভাবে চলছে, এটা একটা মোটামুটি ধারণা করছে জনগণ। যদিও 100 দিনের বেশি হয়েছে অলরেডি এবং সরকার পরবর্তী কি কি কার্যক্রম গ্রহণ করবে তারপরে হয়তো আমাদের অ্যানালাইসিস আবার বদলাতে পারে। বাট এখন পর্যন্ত যা হচ্ছে তা হলো যে অতীতের মতোই চলছে। আপনার প্রথম কথা হলো যে সত্তার সাহেব যেটা বললেন, তিনি তখন বেগম খালেদা জিয়া আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার একান্ত সচিব হিসেবে কাজ করছিলেন। তো আপনি এটাকে তখন উনার বক্তব্যটাকে আপনি পলিটিক্যাল রিটোরিক হিসেবেও নিতে পারেন, কেউ কেউ নিতে পারে যে হ্যাঁ এটা একটা পলিটিক্যাল বক্তব্য ছিল। এবং উনি যেহেতু নাম প্রকাশ করেন, উনাকে তখন সাংবাদিকরা কিন্তু বারবার বলেছে আপনি নাম প্রকাশ করেন। এবং উপদেষ্টা পরিষদের কেউ কেউ এটা বলছেন যে নাম প্রকাশ করুক কারা এটা, এরকম আলোচনা হয়েছিল। বাট উনি প্রকাশ করেন। বাট উনি তো এখন বর্তমান প্রধানমন্ত্রীর অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, মুখ্য সচিব হিসেবে কাজ করছেন সম্ভবত। তো উনি এখন এখন তো উনি এই নামগুলো প্রকাশ করতে পারেন, প্রকাশ করা তার নৈতিক দায়িত্ব। কেন উনি একসময় এটা বলেছিলেন। এইটা যদি প্রকাশ না করেন তাহলে একটা হবে যে তাহলে তিনি মিথ্যা অভিযোগ এনেছিলেন। কেউ যদি এটা বলে একসময় চ্যালেঞ্জ করবে, 6 মাস 1 বছর পরে বলবে ওই যে সাত্তার সাহেব বলেছিলেন 8 জন উপদেষ্টা দুর্নীতির কাগজপত্র তার হাতে আছে, তো সেটা কোথায় গেল? এবং পরবর্তীকালে যখন উনি এটা প্রকাশিত হবে না তখন ধরে নেওয়া হবে যে এই অভিযোগটা একেবারে মিথ্যা ছিল এবং উনি মিথ্যা অভিযোগ করে তৎকালীন সরকারকে বিব্রত করার চেষ্টা করেছেন। সুতরাং উনার নৈতিক কারণে এবং উনাকে ডিফেন্ড করার কারণে উনার এটা প্রকাশ করা উচিত। উনি যদি আমাদের বক্তব্য শুনেন, নিশ্চয়ই এটা শুনলে পরে উনি সিদ্ধান্ত নেবেন। উনার এটা প্রকাশ করা উচিত। তার কাছে ডকুমেন্ট থাকলে ডকুমেন্ট গুলো সরকারের কাছে দেওয়া হচ্ছে এবং উনি সরকারের অংশ। কোথায় দিবেন সেটা তো উনি দুর্নীতি দমন কমিশনে পাঠাতে পারেন প্রধানমন্ত্রীর অফিস থেকে। উনি প্রধানমন্ত্রীর কাছে দিন না, প্রধানমন্ত্রীকে ডিসাইড করুক যে এই বিষয়ে তারা কি কার্যক্রম গ্রহণ করবেন। তো সুতরাং আমাদের তো প্রসেস আছে, প্রসেসে যাবেন। দ্বিতীয় যে বিষয়টা যে যদি এই সরকার, আমাদের উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যারা ছিলেন তাদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকে, কেউ যদি দুর্নীতি করে থাকে, কেউ যদি অন্য এমন কিছু করে থাকে যেটা তার আইনের বরখেলাপ হয়েছে, যেটা তার সাথে যায় না, সেই সব বিষয় তো তদন্ত হতেই পারে, হতেই হবে এবং এটা হওয়াই স্বাভাবিক। আপনি এই বিষয়টা তো আইনের শাসনের সাথে সংগতিপূর্ণ হতে হলে আপনাকে যে কোনো বিষয়ে যদি অভিযোগ আসে আপনাকে তদন্ত করতে হবে। কোর্টে একজন মামলা করলেন, আপনি মামলাটা ওই যে এইরকম মামলা তো একবার ওই যে এস আলম সাহেবের বিরুদ্ধে হয়েছিল, তখন কোর্ট বলে দিল তদন্তই করা যাবে না। তো আমরা অতীতে এটা দেখেছি না, এস আলমের যে মামলা, মানে যে তার বিরুদ্ধে যে অভিযোগের কোনো তদন্ত করা যাবে না। আর এখন দেখা যাচ্ছে যে আপনি
মামলা করতে গেছেন, আপনি আউটরাইট রিজেক্ট। এটা উচ্চ আদালত। এখন উচ্চ আদালতের বিচারকদের রায় সম্পর্কে বা বিচারকদের অভিমত সম্পর্কে কিছু বলা তো আমাদের জন্য বিপজ্জনক, কেন যে কোনো সময় আবার টেনে নিয়ে ওনাকে আদালত অবমাননার অভিযোগে আমি অভিযুক্ত হয়ে যাবো বা আপনি অভিযুক্ত হয়ে যাবেন প্রচার করার জন্য। কিন্তু এই যে মামলাতে যে আউটরাইট রিজেক্ট করা হলো, এটা কিন্তু জনমনে একটা প্রশ্নের সূচনা করে, প্রশ্নের সৃষ্টি করে। এইটা আমাদের আদালতকে বুঝতে হবে। এখন আমাদের আদালতকে আমরা বলি স্বাধীন সার্বভৌম আদালত, হ্যাঁ, সেপারেশন অফ জুডিশিয়ারি হয়েছে এবং আদালতের ইয়া আছে, স্বাধীনতা আছে। সুতরাং আমরা আদালতকে কিন্তু এখন পর্যন্ত তাদের যে স্বাধীনতা আছে, তাদের যে নিজেদের মতো করে যে তারা আদালত পরিচালনা করবেন, এটা আমরা এখনো দেখি না। যদি একটা ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান, সেখানকার আদালত কিন্তু খুবই স্ট্রংলি এই আদালতের বিষয়গুলো হ্যান্ডেল করেন, সেটা আমরা অতীতে দেখেছি এবং পাকিস্তানের আদালত সম্পর্কে সারা বিশ্ব প্রশংসা করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আদালত সম্পর্কে অনেক প্রশংসা আছে, কিছু কিছু সমালোচনা আছে। আর আমাদের দেশ কিন্তু ওই জায়গায়, পাকিস্তানের জায়গায় তো দূরের কথা, মানে তার যে একটা মিনি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের কথা বলছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ এর আগে সাধারণ নাগরিকরাও কিন্তু প্রকাশ করেছে। যখন এরকম অবস্থা, তখন আমরা রাজনীতিতে কি দেখছি? আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সরকারের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরা যতটা না অপরাধ দমনে সক্রিয়, অপরাধ দমনে যতটা সচেষ্ট, তার চেয়ে তারা বেশি ব্যস্ত আছে বিরোধী রাজনৈতিক মতকে দমন করার জন্য, বিরোধী রাজনৈতিক দলগুলোকে দমন করার জন্য। এবং যে সমস্ত দলগুলো অলরেডি আমাদের এখানে আইনগতভাবেই এই আইন দিয়ে তাদেরকে কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে দমন করার জন্য তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছে। তারা যদি আইন ভাঙে, দমন তো করতেই হবে, এতে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার প্রশ্নটা হলো, যেমন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে কেন? যে তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে বিচার করা হবে, যতদিন বিচার চলবে ততদিন তোমরা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবা না। এখন যদি বিচার এখনো শুরুই হয় নাই, এই বিচার যদি আরও 10 বছর চলে, তাহলে 10 বছর কি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তারা কথা বলতে পারবেন না? তারা তাদের রাজনৈতিক মতাদর্শের কথা বলতে পারবেন না? এটা কিন্তু একটি জরুরি প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দেবে আমি জানি না, কিন্তু আমার মনে যে আতঙ্কটা, যে আশঙ্কাটা আছে, সেটা হলো এই জবাবের জন্য আওয়ামী লীগের যে অসংখ্য নেতাকর্মী সারা দেশে আছে, তারা কি এই জবাবের জন্য অপেক্ষা করবে, নাকি নিজেরাই মাঠে নেমে যাবে? ছাত্রলীগের রাজনীতি, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কে করেছে? অন্তর্বর্তীকালীন সরকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সব সিদ্ধান্তই কি সঠিক ছিল? অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত কি সম্পূর্ণভাবে এক চোখা ছিল না? অনেক কিছু আমরা দেখেছি। ডক্টর ইউনূসকে কি আমরা মহামানব মনে করব? তারাই যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, এখন সেটাকে আপনি পারবেন? তার হচ্ছে বড় কথা, আপনি কি পারবেন? সে আলোচনাটা আমি আজকে একটু করতে চাই। দেখেন, আমি বেশি না, আমি জুন মাসের কয়েকটা ঘটনা বলি। জুন মাসের 1 তারিখে চট্টগ্রামের এই যে আনোয়ারা উপজেলায়, এখানে ছাত্রলীগের একটা মিছিল, ছাত্রলীগ দুইটা ভাগে ভাগ হয়ে দুইটা ঝটিকা মিছিল কিন্তু বেরিয়েছিল, এবং সেই মিছিলগুলিতে প্রায় শতাধিক নেতাকর্মীরা কিন্তু ছিলেন। এবং যখন এই মিছিলটা বের হলো, তখন ওই এলাকার মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল, ওখানে যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি কিছু বলতে চাই না, আমি কিছু খবর পেয়েছি। 3 তারিখে ঘটনা বলি। 3 তারিখে রাজশাহী মহানগরীতে এরকম 20-30 জন একটা ছাত্রলীগের কর্মী মাস্ক পরে আকস্মিক একটা ঝটিকা মিছিল বের করেছিল, এবং তাদের হাতে যে একটা ব্যানার ছিল, সেই ব্যানারে লেখা ছিল প্রত্যাবর্তন 2.0 লোডিং। তারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলছিল, যে প্রত্যাবর্তন, শেখ হাসিনা ফিরবেন। আগে একবার প্রত্যাবর্তন করেছিলেন জিয়ার আমলে, আর পরে আরেকবার প্রত্যাবর্তন, এই জন্য 2.0 এবং তারা শেখ হাসিনা প্রত্যাবর্তন করবে, সেটাকে লোডিং হচ্ছে, এই ধরনের কথা তারা বলেছিল। এবং একটা ঝটিকা মিছিল ছিল, মুখে মাস্ক পরা ছিল, পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। 3 তারিখ গেল, কিন্তু একদিন পর ঘটনা কিন্তু ঘটতেছে। 5 তারিখে দেখেন, 5 তারিখে একটা মিছিল হয় নোয়াখালীতে, এবং এটা খুবই সিগনিফিক্যান্ট এই কারণে, নোয়াখালীর সদর উপজেলার 99 ইউনিয়নের বাঁধেরহাট বাজারে এই মিছিলটা বের হয়, এবং এই মিছিলে 1000-এরও বেশি নেতাকর্মী ছিল,
বিশাল একটা মিছিল হয়েছিল, ছাত্রলীগের লোকজন ছিল এবং এটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন, কিন্তু পুলিশ সেটাকে থামাতে গিয়েছিল। কিন্তু এত লোকজন ছিল সেখানে যে পুলিশ শেষ পর্যন্ত নিজেরাই সেখান থেকে সরে গেছে। তো এখন এইটা কিন্তু পুলিশ চেষ্টা করেও থামাতে পারেনি, এটা কিন্তু মাথায় রাখবেন। এই 5 তারিখে আবার আরও একটা মিছিল হয়েছিল চট্টগ্রামের বারিক বিল্ডিং এলাকার সামনে, মাথায় সাদা কাপড় বেঁধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা একটা আকস্মিক মিছিল বের করে। পরের দিন গোয়েন্দা পুলিশ এখান থেকে বেশ কয়েকজন, প্রায় 13 জন নেতাকর্মীকে গ্রেপ্তারও করে। এই 5 তারিখে আবার চট্টগ্রামের ফটিকছড়িতে একটি ধর্মীয় প্রতিষ্ঠানের রেস্ট হাউসে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী গোপনে বৈঠকও করে। এটা নিয়ে বেশি আলোচনায় কিন্তু এর মধ্যে হয়েছে। তবে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করছে, কিন্তু পুলিশ যাওয়ার আগে তারা সেখান থেকে পালিয়ে গেছে। সর্বশেষ 7 তারিখে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটা ঝটিকা মিছিল হয়। সেখানেও কিন্তু নোয়াখালীর মতো এখানে অবশ্য পুলিশ অতটা নিষ্ক্রিয় ছিল না, তারা ধাওয়া দিয়ে 45 জনকে আটক করে। তারপরে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে মামলা হয়। আমি এই ঘটনাগুলি বললাম কেন, দেখেন এই প্রত্যেকটা জায়গায় পুলিশকে কিন্তু ব্যস্ত থাকতে হয়েছে এদের মিছিল থামানোর জন্য, এদেরকে গ্রেপ্তারের জন্য, এদের বিরুদ্ধে মামলা করার জন্য। এবং এটা যেটা হচ্ছে, এই যে কেউ জয় বাংলা বললো, কেউ জয় বাংলায় লেখলো, তার বিরুদ্ধে মামলা করতে হবে, তাকে ধরতে হবে, তাকে ধরে শাস্তির আওতায় আনতে হবে, জেলখানায় পড়তে হবে। এইগুলি যদি আপনারা করতে থাকেন, এগুলি নিশ্চয়ই জরুরি, নাহলে আপনারা কী কারণে করছেন। কিন্তু আমার কথাটা হলো, সাধারণ মানুষ কিন্তু অন্যভাবে জিনিসটাকে দেখবে। সাধারণ মানুষ বলবে যে তুমি একটা রাজনৈতিক দলকে কেন দমন করছো, তুমি আমাদের অপরাধীকে ধরো। এই ছাত্রলীগের মিছিল অথবা ওরা একটা মিটিং করতেছিল, এগুলো সাধারণ মানুষের জীবনকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে না। হয়তো আপনি বলবেন এটা দীর্ঘমেয়াদে করে, হ্যাঁ হয়তো করে, আপনারা মনে করতেছেন বলে করে, এটা তো আপনারা মনে করতেছেন। ডক্টর ইউনূসের সরকার মনে করেছিল করবে। আমরা শুরু থেকেই বলছি যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল 2024-এ, সেই আন্দোলনে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে প্রত্যেকের বিরুদ্ধে আপনারা মামলা করেন, কোনো সমস্যা নাই। সরকারি যতজন মন্ত্রী ছিল প্রত্যেকটা মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেন, আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করেন, এমনকি জেলা কমিটিতে, উপজেলা কমিটিতে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা করেন, কোনো সমস্যা নাই। এমনকি এর বাইরে যদি কেউ সরাসরি যুক্ত ছিল বলে প্রমাণ পাওয়া যায়, অভিযোগ থাকে, তার বিরুদ্ধেও মামলা করেন এবং প্রত্যেকের বিচার করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, কোনো আপত্তি নাই। কিন্তু যখন আপনি পুরো সংগঠনটাকে নিষিদ্ধ করে দেন, তখন সংগঠনে যে এদের বাইরেও যে অগণিত লোক আছে, বিচ্ছিন্নভাবে আছে, তাদেরকে আপনারা কীভাবে থামাতে চাচ্ছেন, কোন বিবেচনায় থামাতে চাচ্ছেন, গণতন্ত্রের কোন ধারায়, গণতন্ত্রের কোন দৃষ্টিভঙ্গিতে, কোন মাপকাঠিতে তাদেরকে আপনারা থামাতে চাচ্ছেন। এবং সেটা থামানো কিন্তু সম্ভব না। আমি আগেও বলেছি, এটা যত দিন যাবে তত এটা বাড়তে থাকবে। কিন্তু কোনো একটা কারণে সরকারের উপর যদি কেউ ক্ষুব্ধ হয়, ওদের সঙ্গে যে যুক্ত হবে। কোনো একটা কারণে জামাত এনসিপি দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয়, ওদের সঙ্গে যে যুক্ত হবে। এটাই নিয়ম, কারণ ওদেরকে আপনারা নিষিদ্ধ করে রেখেছেন। নিষিদ্ধের প্রতি আকর্ষণ সবসময় সারা দুনিয়াতেই, এটা হিউম্যান নেচার, থামাতে পারবেন না। কিন্তু এদিকে শক্তি ক্ষয় করতে যেয়ে কিন্তু আপনার যেখানে যা করা দরকার সেগুলি করতে পারছেন না। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারছেন না, মবকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, ধর্ষণকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। ওদিকে তো আপনাদের নজর দিতে হবে। এটা বিচার করবেন, বিচার করেন, বিচারটা তাড়াতাড়ি শুরু করেন। বিচারে যে রায় হয়, যদি বিচারের রায় একবার হয়ে যায়, তখন তো সাধারণ মানুষের মধ্যে কিন্তু এটা একটা ইতিবাচক প্রভাব ফেলবে। মানুষ বলবে যে তোমাকে বিচারিকভাবে তোমাকে নিষিদ্ধ করা হয়েছে, তখন আপনি এটার একটা নৈতিক ভিত্তি তৈরি হয়। কিন্তু একটা কালো আইন দিয়ে আপনি নিষিদ্ধ করে তাদেরকে কিছু করতে দেবেন না, এবং আমাদের টাকায় পালিত যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী, তাদেরকে আপনি ব্যস্ত রাখবেন এদেরকে দমনের জন্য, এটা কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিন ভালোভাবে নেবে না। আমি মনে করি রাজনীতিতে কখনোই আমরা অতীত ইতিহাসেও দেখেছি, নিষিদ্ধ করে কোনো রাজনৈতিক আদর্শকে শেষ করা যায় না। রাজনৈতিক আদর্শকে শেষ করতে হলে সেটা জনগণের হাতে ছেড়ে দিতে হয়। জনগণের কাছে ক্লিয়ার করতে হয় যে এই দলটা কেন জনগণের পক্ষে নয়, তখন জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করে। সেই কাজটা যত দ্রুত সরকার শুরু করবে, আমি মনে করি ততই মঙ্গল।
আর যদি শুরু না করে তাহলে দেখবেন যে এই ধরনের ঘটনার ফ্রিকোয়েন্সি আগামীতে আরও বাড়তে থাকবে। এটা আমি আশঙ্কা করছি, এই আশঙ্কা বাস্তবায়িত না হোক সেটাই প্রার্থনা করি, কিন্তু এটা আসলে অবধারিত।